ভারতের বিভিন্ন মিডিয়াতে এই পশ্চিমবঙ্গে ইলেকশনের পর বিজেপি ক্ষমতা আসার পর একটা খবর বেশ ব্যাপকভাবে চাউর করা হচ্ছে। সেটা হলো যে শুভেন্দুর ভয়ে বাংলাদেশে পিলপিল করে পালাচ্ছে মমতার ভোট ব্যাংক। তো এই খবরটা এখানে দিয়েছে এবং হাকিমপুর সীমান্তে নাকি এরকম বহু লোকজন জড়ো হয়ে গেছে। এখানে হাকিমপুর সীমান্তটা কোথায়? এটা মনে হয় যে উত্তর 24 পরগনা এবং বাংলাদেশের যে যশোরের মাঝখানে একটা বর্ডার আছে। এইটা মনে হয় যে বেনাপোল থেকে আর একটু দক্ষিণ সাইডে, তাই না? এখানে কোনো ইমিগ্রেশন সিস্টেম আছে নাকি? না মনে হয়, থাকলে তো আমরা জানতাম। তো ওইখানে গিয়ে নাকি এই জড়ো হচ্ছে। এখন কারা জড়ো হচ্ছে? যারা নাকি পশ্চিমবঙ্গে যে সমস্ত অবৈধ বাংলাদেশি ছিল, এবং অবশ্যই তারা মুসলমান, কারণ হিন্দু হলে তো তাদেরকে তাড়াচ্ছে না, যেটা এরা বলে আর কি। কিন্তু তারপরও হিন্দুদেরকে যে খুব আদর যত্ন করে রাখে তাও না, বিষয়টা মোটেও তা না। তবে মানে বিষয়টা মোটেও তা না, এটা ছিল ওই মমতা ব্যানার্জির আমল পর্যন্ত। এখন এই শুভেন্দু অধিকারী মানে বিজেপি ক্ষমতা আসার পর হিন্দুদের ব্যাপারে তাদের আচরণ চেঞ্জ হয়েছে কিনা তা তো জানি না। একবার গিয়ে দেখতে হবে যে ঘটনা কী। তো যাই হোক, এখন এটা সত্য আমাদের বাংলাদেশ থেকে অনেক হিন্দু খালি আসেই না, একই সঙ্গে মুসলমানও আসে, এবং তারা এ ভারতের পশ্চিমবঙ্গ তো বটেই, এমনকি অন্যান্য রাজ্যেও গিয়ে তারা কিন্তু কাজকাম করে। এরা অবৈধভাবে আসে, আবার অনেকে ওই ভিসা নিয়েও আসে। আগে যখন ওই যে 1 বছর মেয়াদি মাল্টিপল ভিসা দিত না, তো ওরা এসে ভিসা নিয়ে এসে এরকম 3 মাস বা 6 মাস থেকে কাজ করে আবার বাংলাদেশে যাইতো, আবার আসতো। এরকম ছিল এবং আমি এটা আগে বিশ্বাস করতাম না। একবার ওই যে আইভাক মানে ওই যে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার আর কি, তো ওখানে গিয়ে কিছু লোকরে দেখলাম, মানে খুবই গ্রাম্য টাইপের, মানে গ্রাম থেকে আসা আর কি। তো আমার একটু কৌতূহল হলো যে তোমরা ভারতে যাবা কী জন্যে? আমরা তো বেড়াতে যাব। মানে আমি বললাম আমি তো বেড়াতে যাবো, তো তোমরা কী জন্য যাবা? তোরা বললো আমরা যাই কাজ করার জন্যে। তো এ হলো অবস্থা। এখন তো এই বিজেপি ক্ষমতা আসছে, তারা কি এসআইআর করেছিল, যারা নাকি ভোটার অরিজিনাল বাড়ি তাদের ইয়েতে কিনা, ভারতে কিনা, তাদের বাপ দাদার কাগজপত্র দেখতে চাইছিল। এটা করে তাহলে নিশ্চিত হওয়া যায় যে অরিজিনালি ভারতীয় কিনা। একজন লোক হয়তো তার আধার কার্ড আছে বা ভোটার কার্ডও আছে, কিন্তু তার বাপ মা দেখা গেল যে তাদের এসব কিছুই নেই, তাদের নামে কোনো জায়গা জমিও কিছু নাই। তো সাধারণত ধরে নেওয়া যায়। এবং এছাড়াও বাংলাদেশের পাবলিক যারা ভারতে আসে, এদের ভাষা শুনেও তো বোঝা যায়। আমাদের এই বাংলা ভাষা আর পশ্চিমবঙ্গের লোকজনদের বাংলা ভাষা কিন্তু এক না। অনেকেরই স বলে, আবার রে ডয়-শূন্য র উচ্চারণ করে, যে পশ্চিমবাংলা দেখি। তো এগুলো আমরা যখন এগুলো শুনি আমাদের কানে খুব লাগে আর কি। যারা নাকি স বলে, আবার স বলে, তখন আমাদের কানে খুব লাগে। খুবই মানে এরা মানে দন্তস্বরেও উচ্চারণ করে, দন্তস্বরেও উচ্চারণ করে, আবার কেউ উচ্চারণ করে। তাহলে মানে বোঝা মুশকিল না, এবং এটা তো কানে খুব লাগে। আবার অনেকে র উচ্চারণ করে, বুঝলাম না। তো যাই গে, ওই ভাষার কথাবার্তার ভাষা দিয়েও কিন্তু বোঝা যায় যে এটা বাংলাদেশি নাকি পশ্চিমবঙ্গের লোক। তো যাই হোক, এখন ওই এসআইআর হয়েছিল মানে ভোটের আগে, আর এখন কি হচ্ছে সিএএ, তাই না? সিএএ তো শুধুমাত্র বোধহয়, এটার মানে কি সিএএ? এটা শব্দটা আমি শুনছি, বাট মানে তো জানি না। এসআইআরটা না, এসআইআরের মানেও তো জানি না, খালি নামই তো শুনলাম। তো সিএএ মানে কি তাও তো জানি না। এখন এই সিএএ চালু আছে, এটা তো শুধুমাত্র হিন্দুদের জন্য। বাংলাদেশ থেকে যদি কোনো হিন্দু ভারতে গিয়ে আশ্রয় নিতে চায়, তাহলে তাকে এখন যেটা শুনলাম, পাসপোর্ট মানে সারেন্ডার করে সিএএ ফর্ম পূরণ করে থাকা যাবে। এখন মুসলমান হলে তো সেটা সম্ভব না। আর
মুসলমানদের মধ্যে অরিজিনাল কারা আর বাংলাদেশ থেকে আসা কারা এটা বের করা তো খুবই ইজি। ভাষা সমস্যা একটা, তারপরে তার বাপ দাদা আর কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করলে কিন্তু ইজিলি ধরা খায়। আর প্রশ্ন হচ্ছে যে সরকার এগুলোর ধরে কী করে? এ ধরাটাও খুব জটিল কিছু তা না। হয়তো বাংলাদেশের কিছু লোকজন একটা অঞ্চলে গিয়ে বসবাস করে, তো আশেপাশের লোকজন তো জানে যে ওরা বাংলাদেশ থেকে আসছে, তাই না? এটা তো গোপন করে রাখা সম্ভব না। ও বাংলাদেশের লোকের ভাষা শুনে তারা বুঝে যায়, আর তারাও পরিচয় দেয় আমরা বাংলাদেশ থেকে আসছি। মানে এতদিন তো এইভাবে ফ্রি স্টাইল ফ্রি বার্ডের মতো আসতো, কাজ টাজ করতো, অসুবিধা কিছু হতো না। এবং বেসিক্যালি এসআইআরটা করা হয়েছিল যেটা আমি শুনি, এদেরকে দিয়ে নাকি মমতা ব্যানার্জি ভোট টোট করাতো। এদের অনেকেই আবার ভোটার কার্ড, তারপরে করছিল রেশন কার্ড, প্যান কার্ড, তারপরে আধার কার্ড, এগুলো করছিল। পয়সা দিলে তো করা যেত এক সময় ভারতে, কিন্তু পয়সা দিলে মমতা ব্যানার্জির আমলে পয়সা দিলে করা যেত। আর বিশেষ করে বাংলাদেশ থেকে যাওয়া যে মুসলমান তাদের জন্য আর ইজি ছিল, কারণ এরা যখনই এই বৈধ কাগজপত্র পেয়ে যেত, এরা সবাই একনিষ্ঠভাবে মমতা ব্যানার্জিকেই ভোট দিত। এবং অনেক ক্ষেত্রে হিন্দুদের জন্য এই সমস্ত কার্ড টার্ড পাওয়া একটু কঠিন ছিল, কারণ হিন্দুদের ক্ষেত্রে তারা মমতাকে ভোট নাও দিতে পারতো। বাট মুসলমানদের জন্য এটা কিন্তু খুবই ইজি ছিল, আমি যতটা জানি আর কি। এখন শুভেন্দু অধিকারী ক্ষমতায় এসে, মানে বিজেপি ক্ষমতায় এসে হুঙ্কার ছাড়ছে যে পশ্চিমবাংলায় কোনো অবৈধ অনুপ্রবেশকারী, অর্থাৎ বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশকারী কাউকে থাকতে দিবে না। তো ধরা খেয়ে ওই এখন আবার কী জানি কনসেন্ট্রেশন ক্যাম্প না কি একটা ক্যাম্প বানিয়েছে ওই অবৈধ লোকজনদেরকে ধরে। এখন আবার নতুন আইনও করছে যে আগে কোর্টে দাখিল করতো, কোর্ট তখন তাকে জেল হাজতে কিছুদিন দিয়ে টিয়ে তারপরে ওখান থেকে বের করে তারপরে ওই বাংলাদেশে পুশব্যাক করতো। কিন্তু এখন নাকি আর কোর্টে দেয়া টেয়া হবে না, ধরা পড়লে ডাইরেক্ট অ্যাকশন, অর্থাৎ সরাসরি এনে ওই বর্ডারে এনে বাংলাদেশের মধ্যে ঢুকিয়ে দেওয়া, এটাই করবে। তো ওই অত ঝক্কি ঝামেলার মধ্যে না গিয়ে যারা নাকি বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গে ছিল, তারা এখন এসে নাকি এই যে বাংলাদেশের, মানে বাংলাদেশ ভারতের বর্ডারে এখানে এসে জড়ো হচ্ছে হাকিমপুরে, তারপর ওখান থেকে বাংলাদেশে ঢুকে পড়বে। তো বাংলাদেশে ঢুকে পড়লে, মানে পড়তে গেলে তখন বাংলাদেশের বিজিবি কিছু বলবে না। বিজেপিতে অবশ্যই পরিচয়পত্র দেখতে চাইবে যে তোমরা যে বাংলাদেশের লোক, তার পরিচয়পত্র কী। তবে হ্যাঁ, অরিজিনালি যারা ভারতের বাসিন্দা, তারা মুসলমান হোক আর যাই হোক, তারা কেন এইভাবে সীমান্তে গিয়ে জড়ো হবে, তাই না? এখানে তাদেরকে যদি কেউ চ্যালেঞ্জ করে, মানে পশ্চিমবঙ্গ সরকার যদি চ্যালেঞ্জ করে, তাহলে তো তারা তাদের কাগজপত্র ডকুমেন্টস দেখিয়ে প্রমাণ করতে পারবে যে হ্যাঁ, তারা অরিজিনালি ভারতের। সুতরাং যারা ভয় পেয়ে এই বর্ডারে এসে জড়ো হয়েছে, তারা যে আসলেই বাংলাদেশের লোক, এতে তো আর কোনো সন্দেহ নাই, আমার কাছে অন্তত তাই মনে হয় আর কি। তো দেখা যাক কী পরিমাণ লোক এই পশ্চিমবঙ্গে ছিল আর কী পরিমাণ লোক পশ্চিমবঙ্গ, মানে বর্ডার ক্রস করে বাংলাদেশে, যে আমরা অপেক্ষাতে থাকলাম।